কামব্যাক করেই ফের পুরনো মেজাজে দিলীপ ঘোষ দিলেন হুঙ্কার, ঘোষণা করলেন জনসভার, বার্তা দিলেন দলের মধ্যেই। আমার পার্টির তলার কর্মীরা তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি কোথাও। বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসেছে, তারা ওই কালচারে বিশ্বাস, গো ব্যাক, কালো পতাকা, কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়, অভ্যাসটা রয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে, টিএমসি লোকের আমার চিরদিন দেখাতো, সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে, তাদের সেই অভ্যাস রয়ে গেছে। তো সেখানে তারা ঠিক করবে বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে, তাদের সমস্যা। দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা নয়। কারো নাম না বললেও দিলীপ ঘোষ আসলে কাকে নিশানা করলেন সেটা তার এই মন্তব্যে স্পষ্ট বলেই অনেকের মত। আদি অনন্ত বলে কিছু নাই। আমি 10 বছর আগে এসেছি, কেউ 12 বছর আগে এসছে, কেউ 8 বছর 7 বছর আগে এসছে। কে আদি কে অনন্ত? পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। বাংলার ভোটের রাজনীতিতে বিজেপির বড়সড় উত্থান 2019-এ, সেই সঙ্গে পাল্লা দিয়ে পদ্মের ঘরে বেড়েছে আদিনব্বর দ্বন্দ্ব। বারবার শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে একজোট হয়ে লড়াই করার। তারপরেও পরিস্থিতি বদলায়নি। 21-এর পরে দলের অন্দরে ক্রমেই কোণঠাসা হয়েছেন দিলীপ ঘোষ। পদ গেছে, দাপট কমেছে। গত বছর দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যান দিলীপ। তারপর বিজেপি কর্মীদেরই একাংশের রোষের মুখে পড়তে হয় দিলীপ অনুগামীদের। এমনই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি হন শ্রমিক ভট্টাচার্য। দায়িত্ব নিয়েই বুঝিয়ে দেন দলে আদিনব্বর দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। এবার বিধানসভা ভোটের আগে দলকে ভোকাল টনিক দিতে বঙ্গ সফরে এলেন অমিত শাহ। সেই শাহী বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষ। প্রায় 1.5 বছর পর দলের কোনো শীর্ষ নেতার সঙ্গে দেখা গেল দিলীপকে। অনেকে বলছেন আদিনব্বর দ্বন্দ্ব মেটানোর বার্তা এতদিন শুধু মুখের কথা হয়েই থেকে গেছে, এই প্রথম কাজে দেখা গেল। এবং দিলীপ ঘোষকে সামনে রেখে অমিত শাহ বুঝিয়ে দিলেন বঙ্গজয়ে একজোট হয়েই ঝাঁপাতে হবে সবাইকে। গোটাটাই হলো 26-এর বিধানসভা ভোটের কয়েক মাস আগে। ভোটের মুখে ফের মেজাজে দিলীপ। লড়াইটা এবার একটু অন্য আঙ্গিকে হবে, যেমন যুদ্ধ হবে তেমন হাতিয়ার লাগে। আজকাল যুদ্ধের পদ্ধতিও পাল্টে গেছে। পাকিস্তানে আমরা পা রাখলাম না, কিন্তু এয়ারপোর্টই গুঁড়িয়ে দিলাম। যুদ্ধ তো অনেক প্রকার হয়, আর প্রত্যেকবার বিজেপির স্ট্র্যাটেজিও আলাদা হয়। ময়দানে ফিরেছেন, মেজাজে ফিরেছেন। বৃহস্পতিবার সল্টলেকের পার্টি অফিসে গিয়ে বৈঠক করেন দিলীপ। কামব্যাকের পর 13ই জানুয়ারি জনসভায় দিলীপ ঘোষ দুর্গাপুরের এমএলএ লক্ষণ ঘোড়াই কালকে এসেছিলেন। তিনি বলেছিলেন যে আমার ওখানে একটা সভা করতে হবে, তো মাননীয় শ্রমিকদা তাকে সময় দিয়েছেন। তো উনি আমাকে বললেন যে আপনিও থাকুন সঙ্গে, তো হয়তো আমি তার সঙ্গে থাকবো সেদিন। নিউজ 18 বাংলা। লোকসভা আসন বদল আর তারপরেই হার, এরপর থেকেই দলে যেন কোণঠাসা দিলীপ ঘোষ। অমিত শাহের বৈঠকের পর সেই সমীকরণ বদল। নতুন বছরে ফের পুরনো মেজাজে দিলীপ ঘোষ। প্রত্যেক নেতার জীবনে এরকম পরিস্থিতি আসে, তো সেটা আমি আমার মতো লড়াই করেছি পার্টির কাজ করার জন্য, যে পরিবর্তন করতে হবে। তো পার্টি যদি মনে করে আমার উপযোগিতা আছে, প্রয়োজন আছে, আমাকে কাজ দেবে। বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলায়, এটাই আমাদের কাছে মিশন, আর আমি 10 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। নতুন বছরে পুরনো ময়দানে দিলীপ ঘোষ। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ফের সক্রিয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। গত কয়েক বছরে বঙ্গ রাজনীতির ক্যানভাসে বারবারই ভেসে উঠেছে অভিমানী দিলীপের ছবি। 2024-এর লোকসভা নির্বাচনে আসন বদল করা হয় দিলীপের। মেদিনীপুরের সাংসদকে দাঁড় করানো হয় বর্ধমান দুর্গাপুরে, সেখানে হেরে যান দিলীপ। বঙ্গে লোকসভা আসনও 24-এ কমে যায় বিজেপির। এরপরই দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন দিলীপ ঘোষ। পার্টির সিদ্ধান্ত নিয়েছে, সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে।
বৃহস্পতিবার সল্টলেক পার্টি অফিসে ঢোকার সময় দিলীপ ঘোষের মুখে ফের সেই আসন বদলের কথা। আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, লোকসভায় তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়। আসন বদল, তারপর হার, এরপর থেকেই দলের সঙ্গে দিলীপের দূরত্ব বাড়ে। বিজেপির কোনো বড় অনুষ্ঠানেই দেখা যায়নি দিলীপ ঘোষকে, অনেকটা যেন কোণঠাসা হয়ে পড়েন। বাংলায় নরেন্দ্র মোদী এসেছেন, অমিত শাহ এসেছেন, কিন্তু মঞ্চে দেখা যায়নি দিলীপকে। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। এরপর গত বছর দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, হঠাৎই সেখানে হাজির হন সস্ত্রীক দিলীপ ঘোষ। দলের সঙ্গে দিলীপের টানাপোড়েন চরমে ওঠে। কিছু লোক আছে যারা এই বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। প্রায় 7 মাস পর অমিত শাহের বঙ্গ সফরে বদলে গেল ছবিটা। ফের সক্রিয় দিলীপ, ফের পুরনো ময়দানে, পুরনো মেজাজে। সারা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার মানুষের জীবনযাপন নষ্টাগত, সারা ভারতবর্ষকে অশান্ত করে রেখেছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশবিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি করছে, এবং সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে। অসম্ভব কি আছে পৃথিবীতে? রাজনীতির পরিবর্তন 1 মাসের মধ্যে হয়ে যাবে। বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলায়, এটাই আমাদের কাছে মিশন, আর আমি 10 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। নিউজ 18 বাংলা। নজর রাখবো পরের খবরের দিকে। আমডাঙ্গার পদ্মালাভপুর, সেখানে জনপ্রতিনিধিকে মারধর করা হয়েছে, এমনটা অভিযোগ সামনে আসছে। মারধরের অভিযোগ কার বিরুদ্ধে? পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, কি কারণে মারধর, কেন এমন অভিযোগ, কি জানা যাচ্ছে? দেখো, আমডাঙ্গার তাওয়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পদ্মলাভপুর এলাকায় সেখানে পাওনা টাকা চাইতে গিয়ে পঞ্চায়েতের উপপ্রধান তিনি আক্রান্ত হন। তাকে মারধর করেন কারা? আইএসএফ এর দিকে অভিযোগের আঙুল তুলছে, কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন যে উপপ্রধান অমর আলী তিনি এলাকায় এসে মদ্যপ অবস্থায় এলাকায় তাণ্ডব চালাচ্ছিলেন, তার প্রতিবাদ করা হয় এবং যে সমস্ত মানুষদেরকে হেনস্থা করা হচ্ছিল তারাই তাকে মারধর করে। ফলে এর সঙ্গে আইএসএফ এর কোনো ব্যাপার নেই, কিন্তু যেভাবে একেবারে পঞ্চায়েতের উপপ্রধান এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত হলেন, অন্যদিকে পাল্টা দাবি যে উপপ্রধান মদ্যপ অবস্থায় এলাকার মানুষের উপরে তাণ্ডব চালাচ্ছিল গভীর রাতে। ফলে তারা প্রতিবাদ করে, পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমডাঙ্গা থানা বিশাল পুলিশ বাহিনী, অবস্থা নিয়ন্ত্রণে আনে। কিন্তু যেভাবে একেবারে জনপ্রতিনিধি পাওনা টাকা চাইতে গিয়ে সেখানেই আক্রান্ত হলেন, উল্টো থেকে পাল্টা যে তিনি মদ্যপ অবস্থায় এলাকার মানুষের উপর তাণ্ডব চালিয়েছে, ফলে এলাকার যথেষ্ট উত্তেজনা পরিবেশ। আমি আমার পার্টনারের টাকা পয়সা নিয়ে আমাকে 2 দিন ধরে ঘোরাচ্ছে, দিইনি। আমি এখন রাত্রে এসেছি, আমি ওকে বললাম দেখ আমার মান সম্মান যাচ্ছে, কেন টাকা পয়সা দিচ্ছি না। এরা হঠাৎ গেট এর ভিতরে ঢুকে গেছে। তা আমি বলছি ভাই আমাদের নিজেদের ম্যাটার, তোরা কেন আসছিস? আমি এই বলে ওদের সরাতে গেছি। সরাতে গেলে ওরা অকথ্য ভাষায় আমাকে গালাগালি বলে আমাকে মারধরও করেছে, জামা কাপড় তো ছিঁড়ে দিয়েছে। ফারুক, মইদুল, আরাফাত। না ভুল, ওই প্রত্যেক দিন এরকম চেঁচামেচি হয়। আজকে বাড়াবাড়ি হচ্ছে, অতিরিক্ত হচ্ছে বলে আমি গিয়েছি, শুধু দাঁড়িয়েছি। আমি বলি একজনকে মারধর করছে যাই আমার বাড়ির পাশে, আমি শুধু গিয়ে দাঁড়িয়েছি। আমার বলছে এই শালা তুই কীভাবে কেন এসেছিস? মাল খেয়ে রয়েছে, খেয়েই আমার মার। এবার আমার পাশে 2 ভাই ছিল, তারা পরে গিয়েছে, গিয়ে তারপর আমার টেনে নিয়ে আসলে ও তো ওর ভেতরে ওরকম চেঁচামেচি করতে তোলপাড় করতেছে।